সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের সাপ্তাহিক আয়োজন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষা ভাবনা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষা ভাবনাতে আমাদের আজকের অতিথি মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অভিভাবক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র। আজকে আমরা অতিথির সাথে মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা কথা বলবো। মেহেরপুর প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কর্মকর্তা, শিক্ষাবিদদের নিয়ে নিয়মিত সাপ্তাহিক আয়োজন শিক্ষা ভাবনা পরিচালনা করে থাকে। অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা নিয়ে বিভিন্ন সমস্যা এবং এগুলো কিভাবে সমাধান করা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের আজকের এই আলোচনা। আজকের অতিথি সুকুমার মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেহেরপুর। নবাগত জেলা শিক্ষা অফিসার হিসেবে আপনি মেহেরপুর জেলায় 21শে সেপ্টেম্বর 2025 তারিখে যোগদান করেছেন, যা প্রায় 2 মাসেরও কম সময়। সেক্ষেত্রে আপনার 2 মাসের কাছাকাছি মেহেরপুর জেলায় যোগদান করাতে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ আপনাকে। মেহেরপুর জেলাতে আমি 21শে সেপ্টেম্বর 2025 যোগদান করেছি। 2 মাসের কাছাকাছি প্রায় হবে। আমি 3টি উপজেলা শিক্ষা অফিস, বেশ কিছু বিদ্যালয়ে গিয়েছি। খুবই সুন্দর। আমি যেগুলো দেখেছি, উপজেলা 3টি উপজেলা শিক্ষা অফিস ভালো, এবং যতগুলো বিদ্যালয়ে আমি গিয়েছি খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, এবং শিক্ষার্থীদের পারফরমেন্স, যেটা আর কি আমরা এখন যেটা বলি রিডিং স্কিল, প্রত্যেকটাকে আমি ভালো পেয়েছি। আমি খারাপ বলার সুযোগ নাই। বিশেষ করে এখানের বিদ্যালয়গুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর, যা আমার দৃষ্টি কেড়েছে। এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, তা আসলেই অনিন্দ্য সুন্দর। এটা বাংলাদেশের কোনো জেলার সাথে এটা মেলানো যাবে না। আমি এর আগে অনেক জেলায় কাজ করেছি। আমি মাদারীপুরে কাজ করেছি, মাদারীপুর জেলায়, এরপর খুলনাতে, এরপর গোপালগঞ্জ, সর্বশেষ বাগেরহাট জেলাতে। সব জায়গায় ব্যারিয়ার আছে। কোনো কোনো জায়গায় চরাঞ্চল, যেমন মাদারীপুরে কিছু চরাঞ্চল আছে, সেখানে ইচ্ছা করলে আপনি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষামুখী করা যায় না, বা শিক্ষকদেরও নেওয়া কঠিন, যেমন তাদের যাতায়াতের একটা বাধা। আমি বাগেরহাটে, সেখানে সুন্দরবন এরিয়া, সেখানে কোনো কোনো জায়গায় আপনার বিদ্যালয়ে যদি যেতে হয়, জোয়ারের অনুকূলে যেতে হবে, আবার ভাটিতে আপনাকে বিদ্যালয়তে প্রতিকূলে আসতে হবে। এই যে ব্যারিয়ার গুলো, এইটা আমি এইখানে পাইনি। রাস্তাঘাট সুন্দর, বিদ্যালয়ের ক্যাম্পাস সুন্দর, এবং প্রত্যেকটা ক্যাম্পাস আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে খেলার মাঠ আছে, প্রত্যেকটা পরিবেশ ভালো আছে। বিধায় আমার কাছে মনে হয়েছে এখানের লেখাপড়ার মান অনেক ভালো। আপনি ইতিমধ্যে কম সময় যোগদান করলেও মেহেরপুর জেলার সদর সহ 3টি উপজেলা, আপনি ইতিমধ্যে 3টি উপজেলারই বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে পরিদর্শন করেছেন, এবং আপনার কাছে মনে হচ্ছে যে মানে সব মিলিয়ে চমৎকার পরিবেশ বা পরিচ্ছন্ন জেলা, এটা পরিচ্ছন্ন জেলা বলে মনে হচ্ছে আপনাকে। এবং আমি মেহেরপুরবাসীকে ধন্যবাদ জানাই যে আমি সবচেয়ে ভালো লেগেছে যে প্রত্যেকটা বিদ্যালয় পরিচ্ছন্ন, প্রত্যেকটা বিদ্যালয়। ইদানিং দেখা যাচ্ছে যে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশ কম। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা বলতে পারি যেমন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক বেশি। আমাদের জেনারেল প্রাথমিক শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসা শিক্ষা আছে, আর কিন্ডারগার্টেনটা কিন্তু অসংখ্য। মানে আপনার কাছে এইগুলো ভিজিট করার পর আসলে কি মনে হচ্ছে যে শিক্ষার্থী কম হচ্ছে ভর্তি, মানে এটা কেন কম মনে হচ্ছে, এবং এই বৃদ্ধি করার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এটা কমের মূলত কারণ আমি এক হিসেবে মনে করব, আপনি 20 বছর আগের কথা চিন্তা করেন। 20 বছর আগে যে জন্মহার ছিল, এখন কিন্তু জন্মহার কম একেবারে। আমি কোন কোন এরিয়ায় দেখেছি, যেমন বাগেরহাটে একটি স্কুলে দেখেছি আমি স্টুডেন্ট আছে 24 জন, কিন্তু সেখানে এমন এক অবস্থা, ওখানে জন্ম বন্ধকরণ আর কি হার, মানে একজনের পর বা দুইজনের পর পুরা তারা শিক্ষার্থী নাই, মানে এটা বোঝাতে চাই আপনার জন্মহার একেবারে কম। ওইখানে মনে করেন 24 ফ্যামিলি থাকলে হয় 24 বাচ্চা বা 30 বাচ্চা হইতে পারে, এর বেশি হবে না।
এইরকম এখন সব জায়গাতে, এটা বাংলাদেশের সব জায়গায় আপনারা দেখবেন প্রত্যেক ফ্যামিলিতে ইয়াং শ্রেণীর এখন 2 জন 1 জন শিশু, পরিবারের সদস্য। আগে আমরা 5-6 জন, আমরা এই 4 ভাই বোন, হয়তো আপনারও এরকম হবে, আমরা 7 ভাই। 7 ভাই বোন, প্রত্যেক জায়গায় এটা শুনি। কিন্তু এখন একেবারেই এই সংখ্যাটা কমে গেছে। আর এর সাথে সাথে আপনার কিন্ডারগার্টেন, কিছু মাদ্রাসা, এখন তারা যেহেতু সরকার পরিচালিত, সরকার তাদের বাধা দিচ্ছে না, তাদের আইনগত কোনো বাধা নেই যে এটা করতে পারবে না, তো ওরাও তো শিক্ষার্থী নেবে, সবাই যে যার মতো টেনে যার যার বাড়ির কাছে সে তো নিয়ে যাবে। এই জন্য আপনাদের এখানে 122টা কিন্ডারগার্টেন, 122টা মাদ্রাসাও প্রায় অনেকগুলো, প্রায় আপনাদের বিভাগ থেকে মানে এটা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ, মানে কি জাতীয় পদক্ষেপ বৃদ্ধি করার জন্য আমাদের যেমন হোম ভিজিট বেশ জোরদার। তারপর ক্যাচমেন্ট এরিয়ায় আমার যে বাচ্চা আছে, ও বাচ্চাটা তো ম্যাক্সিমাম ভর্তি হয়, হয়তো কিছু দেখা গেল ওই স্কুলের কাছে একটা কিন্ডারগার্টেন, মানে তার বাড়ির কাছে, সে হয়তো সেদিকে চলে যায়, এরকম কিছু ঘটনা ঘটে। কিন্তু একেবারে যে আমার ক্যাচমেন্ট এরিয়ার সকল বাচ্চা চলে গেছে তা না, কিন্তু কিছু কমে গেছে। 122টা কিন্ডারগার্টেন, সেও তো পড়াবে, শিক্ষার্থী পাবে, তারও শিক্ষার্থী দরকার, সে না থাকলে সে তো বন্ধ হয়ে যেত। এবং সরকার তো এমন না, সরকার বলতেছে আপনারা ভিজিট করে পরিদর্শন করে যদি ওটা দেয়া যায়, সে যদি তার শিক্ষকদের পড়ানোর মানদণ্ড ঠিক থাকে, তা আপনার অনুমোদনের ব্যবস্থা করেন। যেহেতু সরকারি এটা জন্য পজিটিভ, এই জন্য প্রাথমিক বিদ্যালয় হয়তো কিছু, কিন্তু একেবারে কম না। আপনি যেটা আমরা মনে করি অতটা না, মানে শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা কিছু আপনার ভৌগোলিক ব্যারিয়ার আছে, যেমন ভৌগোলিক ব্যারিয়ার, ওখানে আপনি শিক্ষার্থী পাবেন না। যেমন আমার এখানে কিছু স্কুলে 50-এর নিচেও শিক্ষার্থী আছে, সেখানে দেখলাম একটা এরিয়া আছে 2 পাশে বিল, মানে আপনাদের এখানে বিল নাই, তারপরও ছোটখাটো যেগুলো আছে, সেগুলোর জন্য আপনার ইচ্ছা করলেই তো সে স্টুডেন্ট পাবে না। কিছু আছে বর্ডার এরিয়া, সেখানে মনে করেন লোকজন ওইখান দিয়ে ফ্যামিলি শিফট করতেছে তারা, হ্যাঁ, তো ওখানে তো আপনি ইচ্ছা করলে স্টুডেন্ট নিতে পারবেন না আপনি। এরকম মেহেরপুর জেলা যেহেতু 3টি উপজেলা, 50-এর কম শিক্ষার্থী আছে, এরকম মানে আপনার কতটি হতে পারে সম্ভাব্য? শিক্ষার্থী আছে গাংনীতে আমার 5টি, আচ্ছা, মুজিবনগরে 2টি, আর আপনার সদরে 2টি। 5, 2, 2, হ্যাঁ, 5, 2, 7 আর 2, 9, মোট 9টা। হ্যাঁ, 9টা হলো 50-এর নিচে শিক্ষার্থী, 9টা 50, তাও ওইটা 45-47 এরকম, কাছাকাছি। হ্যাঁ, একটা স্কুলে একটু কম আছে, সেটা আপনার এক্ষেত্রে আপনার শিক্ষক মানে রেশিও অনুযায়ী আছে না, আপনার টোটাল যা পদ তাদের ওই অনুযায়ী? না, ওখানে আমার তো প্রত্যেক স্কুলে মূলত 5 পদ থাকার কথা, জি, এটা নিয়ম। আপনার মিনিমাম 5 জন থাকতে হবে। ক্লাস মনে করেন আপনার একসাথে 3টা, কোন জায়গায় সেকশন থাকলে 4টা 5টা, তা আপনার 5 জন আমাকে রাখতে হবে নিয়মে। কিন্তু তারপর দেখা যায় কোন জায়গায় কম 4 আছে, 6 আছে, এরকম। তবে আমাদের পোস্ট মোটামুটি এখানে ব্যালেন্স, এখানে মাত্র এখন 80টা পোস্ট খালি আছে, অত খালি নেই, সব জায়গায় মোটামুটি ব্যালেন্স আছে। আর 2-1 জায়গায় যেখানে আপনার দেখা যায় ম্যাটারনিটি লিভ কিংবা আমাদের বিটিপিটিতে যায়, ওইখানে ওই জায়গায় 2টায় আমরা ডেপুটেশন দিয়ে ওটাও আমরা কভার করি। মানে আপনারা শিক্ষকের যে সংকট বলতে যেটা বোঝায়, সেটা এরকম আপনারা না, এখানে প্রকট, মানে তাৎক্ষণিক যদি কোনো প্রবলেম হয় আপনারা ওই জায়গাগুলোতে আপনারা ডেপুটেশনের মাধ্যমে সেই জায়গাটা ফিল আপ করে ফেলি। আমরা এখানে আমাদের কোনো আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনার হাইওয়ে রোডের পাশে হয়, আর সেই ক্ষেত্রে যদি সীমানা প্রাচীর না থাকে, এটা কিন্তু একটি খুব রিস্ক হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা যে হাইওয়ে পাশে অথচ আপনাদের সীমানা প্রাচীর নেই, এরকম কোনো আছে? আমাদের সীমানা প্রাচীরের এখানে আমাদের গুলো অনেকগুলাই, যেমন বিশেষ করে আমি এখানে সদরে মনে করেন 65টি সীমানা প্রাচীর নাই, জি জি, আপনার গাংনীতে 106টা নেই, মুজিবনগরে 12টা নেই। আমাদের এরকম জেলায় মোট 125টি সীমানা প্রাচীর আছে আমাদের 308টার ভিতরে। তো এটা নগণ্য, এবং সীমানা প্রাচীর দরকার, বিশেষ করে বাচ্চাদের রোড, ম্যাক্সিমাম স্কুলে আমাদের রোড সাইডে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, রোড ক্রস করতে গেলে যদি উন্মুক্ত মাঠ থাকে, সেই সেখান দিয়ে বের হয়ে যায়। আর আমার এটা যদি থাকে, ব্যারিয়ার থাকে, ওয়াল থাকে, ওটা গেটটা আটকা থাকে অনেক জায়গায়। এটা ছোট বাচ্চারা যেহেতু হাইওয়ের কাছে আমাদের ওয়াল করা আছে, গেটটা আটকা আছে,
ইচ্ছা করলে আপনি বের হইতে পারবেন না। বের হতে পারছে না না। না, কোনো সুযোগ নেই। তার মানে তার সিকিউরিটিটা মেইনটেইন হচ্ছে। সিকিউরিটিটা খুব মেনটেন করেছে এবং সুন্দর। ওই স্কুলের যেহেতু স্কুল ভালো সম্পর্কে বলছেন, জি, জি। আপনার অবশ্যই আমাদের তো মেহেরপুরে সেগুলো আমি সেদিন গিয়েছি, খুবই সুন্দর পরিবেশ। বাচ্চাদের ড্রেস আপ মানে বলেন, একটা প্রাথমিক লেখাপড়া বিদ্যালয় মানে যে একটা মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য যে পরিবেশটা দরকার আমি পেয়েছি। আপনার কাছে আমি মনে হচ্ছে যে একেবারে সেটা আছে। সারপ্রাইজ ভিজিট, একেবারে সারপ্রাইজ ভিজিট। জি, জি। সারপ্রাইজ ভিজিটে গিয়ে আমি একেবারে তাৎক্ষণিকভাবে তাদের সুন্দর পরিবেশ আচ্ছা। সবকিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। এবং হ্যাঁ, সীমানা প্রাচীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো নাই, মানে এগুলো আপনারা ডিপার্টমেন্টলি আমরা প্রতি বছর কি ডিপার্টমেন্টে চাহিদা দেন না কিভাবে এগুলো আমরা মেনটেন করেন? আমরা আমরা তো চাহিদা দেই, কিন্তু জি, আমাদের একটা প্রকল্প আছে PD4। জি। PD4 শেষ হতে যাচ্ছে। এই শেষে যেগুলো ধরা আছে এগুলা এবছরই, এই অর্থ বছর শেষ হয়ে যাবে। আচ্ছা। আশা করি আমাদের PD5 আগামী জুলাই থেকে শুরু হবে। নতুন অর্থ হ্যাঁ, বছরে। নতুন হবে। নতুন অর্থ ওই বছরে। অর্থ বছরে আমাদের বাকিগুলো, জি, এখানে যেমন আমাদের 125টা প্রজেক্ট বাকি আছে, জি। বাকিগুলো আমরা আশা করি কভার দিতে তার পারবো, মানে কোনো আপনি সমস্যা বলতে হবে না। চাচ্ছেন যে মেহেরপুর জেলায় সীমানা প্রাচীর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নাই, হ্যাঁ, আগামী অর্থ বছর পর্যন্ত ম্যাক্সিমামই সম্পন্ন হবে বলে আগামী আপনি অর্থ বছর মতো আশা করছেন। ম্যাক্সিমামই। আমাদের এই বিষয়ে একেবারে টাইট শিডিউল যাকে বলে। টাইট শিডিউল মানে আমাদের উপর থেকে আপনার LGD এবং আমাদের ওয়াশ ব্লকের কিছু কাজ আছে। জি, জি। আপনাদের প্রধান শিক্ষকের প্রত্যয়ন ছাড়া ওই বিল নেওয়ার কোনো সুযোগ নেই এখন। প্রধান শিক্ষক সন্তুষ্টি প্রকাশ করবে যে জি, আমার সবকিছু ওকে, জি। তারপরে। এই জন্য আমি মনে করছি এগুলা কাজের মানও এখন ভালোর দিকে আমাদের। সেই আগের মান্দাতার আমলের নাই। প্রধান শিক্ষক, আমার ATO, আমার উপজেলা শিক্ষা অফিসার দেওয়ার পরে তারপর উপজেলা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের বিল হয়তো পে করতে ফাইনালি পারে। পাবে। হ্যাঁ, তার আগে না। এই জন্য কাজের মান মোটামুটি আমরা চেষ্টা করছি প্রায় শতভাগ ভালো মানের আরেকটি এনশিওর বিষয় করার। আমরা খেয়াল করি যে আমরা বিভিন্ন ভিজিটও গেছি যে কয়েকটি স্কুল যে আঙ্গিনা ওয়ার্কিং আওয়ারে আপনার হাট বসার একটা ব্যবস্থা আছে। ইতিমধ্যে এর আগে যিনি ডিপিও সাহেব ছিলেন জেলা শিক্ষা অফিসার, উনি অনেক চেষ্টা করেছেন। এরকম কোনো তথ্য আছে কিনা যে আছে এই আমার জেলাতে এরকম সমস্যা আমার আছে? ২টা স্কুল আছে, এটা গাংনীতে। আমার জি, মুজিবনগরও নেই, জি। সদরেও নেই, আচ্ছা। গাংনীতে। এটা ওই যে বোধহয় আরপাড়া, শহরা, হ্যাঁ, আরপাড়া আর একটা শহরতলা। শাওরাতলা, ২টা স্কুল। আমরা ইতিমধ্যে, আমি তো যেহেতু ২ মাস হয় না, আমি গত সমন্বয় জি, মিটিং আমি এটা জেলা প্রশাসকের দৃষ্টি যে, আকর্ষণ হ্যাঁ, করেছেন। জেলা প্রশাসকের যে আমাদের মাসিক সমন্বয় সভা মান্থলি যেটা মিটিং, হয়, সমন্বয় মাসিক সভা। সভা, ওটায় আমি উল্লেখ করছি এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে একটা রেজলিউশনের মাধ্যমে উনি লিখিত দিয়েছেন তাকে ব্যবস্থা নেওয়ার জন্য। আশা আচ্ছা। করি এটাও আমরা সমাধান করে ফেলবো। কিন্তু আপনাদের এখানে একটা সমস্যা কি, জনতার সাথে আবার পেরে ওঠা কঠিন একটু। জনতা আবার যেদিকে ঝোঁক দেয়, তারপরও আমাদের মানে তারা মূলত তাদের ইন্টারেস্টটা বা তাদের ইন্টারেস্টটাই, স্বার্থটা, গ্রামের যে হ্যাঁ, স্বার্থটা হ্যাঁ, এরা হ্যাঁ, দেখে। হ্যাঁ, ইন্টারেস্টটা সাধারণত তারা দেখে। এই জন্য এটা ইউনো মহোদয় সে বলছে যে এটা আমি যথাযথ চেষ্টা করব যাতে মোটামুটি শিক্ষার পরিবেশটা বজায় থেকে তাদের বাজারটা একটু সরিয়ে নেওয়া যায়। এর সাথে সাথে আরেকটি বিষয়ে গতবার আমি দেখেছিলাম যে যখন আপনার বিভিন্ন ফসল উঠে, যেহেতু হুম, আমাদের কৃষি প্রধান জেলা মেহেরপুর, আহ, বিদ্যালয় আঙ্গিনাতে এই যে যারা আপনার খুচরা কারবার করে, হুম, পণ্য ক্রয় বিক্রয় করে, ধান বলেন, আপনি ভুট্টা বলেন, এটা টোটাল আঙ্গিনাতেই আপনার তারা এই যে শোকানোর যে কাজটা হুম, এটা পরিচালনা করে। তো আপনি আচ্ছা। মানে এটা আপনার চোখে যদি পড়ে, এটা আপনি আসলে কি এইটা, ব্যবস্থা নেবেন কিনা এই জাতীয় হ্যাঁ, সমস্যা থাকলে? এইটা থাকলে আমরা ওই প্রধান শিক্ষককে বলে হয়তো ওই এলাকাবাসীকে বলতে হবে যে আপনার যেহেতু এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এটা শুধু আমার না, সবার, জি, ওই এলাকার সবারই ওইটা। সকল মানুষের। তো হ্যাঁ, ওইটা নিরাপত্তার খাতিরে সবাইকেই সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তো এখন আর যে আমার কাছে আমি অন্য জেলায় যেটা দেখেছি, স্কুল প্রাঙ্গণে এখন আর ওইটা হয় না। আমি বাগেরহাটে দেখেছি স্কুল প্রাঙ্গণে সাধারণত এখন আর ওইভাবে তারা পারে না। এখন মেহেরপুরের অবস্থা আমি এখনো না, খুব এই শেষ। অ্যাভেলেবল না, হ্যাঁ, মানে আমি কয়েকটা যেহেতু সমস্যা হয়। আসছি সামনে, হয়তো ফসল উঠলে সিজন বোঝা আসলে যাবে। হ্যাঁ, এটার তো একটু মনে হয় না এখন ওই ওই পন্থায় মানুষ যায় বা স্কুল প্রাঙ্গণে ইউজ করে, মনে হয় না। আচ্ছা। তারপরও আপনি যেহেতু বিষয়টা উল্লেখ করছেন, আমি জি, জি। দেখবো এ এটা। আচ্ছা, আচ্ছা। এবং আমরা মিটিংও আমাদের সাথে শিক্ষকদের সাথে যে সমন্বয় মিটিং হয় সেখানে উল্লেখ করে তাদের স্কুলের যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি স্কুলকে, সেই ব্যবস্থাই করব, সকল বিষয় সুরক্ষিত। আমরা আরেকটি বিষয় আমাদের দৃষ্টি আহ, আকর্ষণ হয়েছে যে হরিরামপুর মেহেরপুর সদর হ্যাঁ, উপজেলার মধ্যে ওখানে বিল্ডিংটা ওই যে একটা হুম, গ্রামবাসীর সাথে বা হাই স্কুলের যে মানে প্রাইমারি এবং হাই স্কুল একই মাঠে বলতে গেলে, তো ওখানে আপনার বিল্ডিং এর একটা ছিল, কিন্তু ওই
জমিটা ব্যবহার করতে গ্রামবাসী ওইভাবে না দেওয়ার কারণে খেলার মাঠ ঘোষণা করার কারণে হ্যাঁ, আপনার হ্যাঁ। বিল্ডিং এর ওইটার সর্বশেষ অবস্থা যদি একটু বলেন। ওইটার সর্বশেষ অবস্থা ওখানে যে বিষয়টা, ওই স্কুলটা করতে গেলে ওদের মাঠের কিছুটা অংশ জি বোধহয় জি হয়, জি। এলাকাবাসী ওইটা একেবারেই প্রবলভাবে বাধা দিয়েছে। এবং উপজেলা ইঞ্জিনিয়ার, আমার জেলা উপজেলা প্রশাসক, নির্বাহী অফিসারও ভিজিট উপজেলা নির্বাহী করেছেন। অফিসার, সর্বশেষ ডিসি মহোদয় গিয়েছিলেন। আচ্ছা, কিন্তু এলাকাবাসী একটু অনড়, তারা তাদের মাঠ এখন বিকল্প রাখতেই হবে। কি আপনার না, সেক্ষেত্রে? এখন বিষয়টা কি, এখন ওইটা ইঞ্জিনিয়ার সর্বশেষ যেহেতু আর সময় নাই, জি এটা অর্থ বছর থাকে, এই অর্থ বছর কাজ শেষ করতে যেহেতু জি। তার সময় নাই, এখন কাজ শুরু করলেও হতে পারবে না, ড্রপ আউট করে ফেলছে আর কি, ড্রপ আউট টেন্ডারটা এই মুহূর্তে এই মুহূর্তে, এই অর্থ বছরের এই জন্য। অর্থ বছরের জন্য ড্রপ আউট। পরবর্তীতে যদি আপনারা মানে এটা ভবিষ্যতে কিভাবে যদি সলভ করবেন? আসে, আমরা ওখানে জনতার সাথে কথা বলতে হবে যে আপনারা দিবেন কিনা, তাহলে আমরা হয়তো বিল্ডিংটার জন্য প্রপোজাল দিব, আর না হলে তো আর দেওয়া হবে না। মানে জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনি বা আমরা আপনার অধীনস্থ যারা আছেন হ্যাঁ, হ্যাঁ, আপনারা একটা মানে গ্রামবাসীর সাথে আপনারা একটু বসতে হ্যাঁ, চান, বসতে বসে একটা সলভ যেভাবে হ্যাঁ, আনা যায় যদি তারা রাজি হয় তাহলে হয়তো আমাদের পরবর্তীতে আবার building নতুন করে হবে। প্রকল্পে তারা নতুন অন্তর্ভুক্ত প্রকল্প করবেন হবে। এরকম। যেহেতু পিডি 5 আসতে আছে, সমস্যা নাই, যদি তারা রাজি হন। তারা যদি আবার অনার হয়ে পড়ে তখন তো আমাদের খুব অসহায় অবস্থা। যেহেতু আমি জেলা প্রশাসক শিখেছি, আমার জেলা প্রশাসক মহোদয় ওখানে গিয়ে বলতে গেলে অসহায় অবস্থায় ওইভাবে জনতার হয় সাথে, নাই, হ্যাঁ, কাজটা ওইভাবে হয় নাই। করা যায় না। হ্যাঁ, এটা আমরা ড্রপ আউট। জানতে পেরেছি যে সারা দেশের মধ্যে কিছু সংখ্যক উপজেলায় মিড ডে ব্যবস্থা চালু হচ্ছে, মিড ডে মিড ডে মিলের মিল যে ব্যবস্থা হচ্ছে, এবং আমরা মেহেরপুর জেলার মধ্যে আমার জানা তথ্য মতে গাংনী উপজেলায় এটা গাংনী উপজেলায় চালু আমাদের। হবে। হ্যাঁ, এটা কতদিনে হতে আমরা পারে এই বা কি আগামী অবস্থায় এটা? আগামী 17 তারিখেই আমাদের আগামী 17ই নভেম্বরে জি এটা আপনাদের গাংনী উপজেলায় শুরু হবে। আগামীকাল আমরা জানতে পারবো এটার উদ্বোধনটা কিভাবে হবে, না জি। কবে নাগাদ হবে, কিন্তু 17 তারিখে চালু হবে। 17 তারিখ থেকে 17 চালু থেকে, হবে। তো হ্যাঁ, আপনারা মানে জানতে পেরেছেন কিনা যে আসলে কি কি দেওয়া হবে হ্যাঁ, দেওয়া এবং হবে। ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়াটা কি? ডিস্ট্রিবিউশন পরীক্ষা আপনার স্টুডেন্ট অনুসারে আমাদের যেমন ডেইলি আছে বনরুটি, জি কলা, ডিম, হুম। এই দুধ, এইটা এক একদিন, মানে আজকে বনরুটি কলা দিল, কালকে দুধ দিল, এরকম অল্টারনেট করে। এটা ওই এটা স্টুডেন্ট অনুসারে, শুধুমাত্র তো শিক্ষার্থীদের জন্য। শুধুমাত্র শিক্ষার্থীরা, যে কয়জন শিক্ষার্থী আছে ওই অনুসারে ওইখানে আপনাদের কাছে যে লিস্ট আছে হ্যাঁ, সেই লিস্ট অনুযায়ী। আমাদের এখন লিস্ট তো এখন এটা তো অনলাইন বেস। ইএমআই অনলাইন, আপনার হ্যাঁ, এখন তো অনলাইন বেস। ও এখানে নেওয়া লাগে না, ওই ঢাকা থেকেই পেয়ে যায়, ওই অনুসারে মনে করেন কন্ডাক্টর ওইখানে সাপ্লাই দেবে। এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তো জি। আপনার ওইখান থেকেই সব মনিটরিং করতেছে। এটা সুন্দর। টাইমটা কি দুপুরের জন্য না মানে কোন টাইমে? এটা দুপুরের টাইম, দুপুরের মধ্যে ব্রেকে, হ্যাঁ, দুপুরের যে ব্রেক, হ্যাঁ, এই ব্রেকে এটা ব্রেকে দিতে চাচ্ছেন দিয়ে দেবে, আপনারা। হ্যাঁ, ব্রেকে দিয়ে দেবে। এবং একই সাথে গাংনী উপজেলা 162টি সরকারি 162 প্রাথমিক টা স্কুল, বিদ্যালয়, হ্যাঁ, প্রত্যেকটা বিদ্যালয় পাবে। এই মেকানিজমটা করবে ঠিকাদার প্রতিষ্ঠান, কোথায় ঠিকাদারি কিভাবে যাবে প্রতিষ্ঠান, হ্যাঁ, একই টাইমে যেহেতু আর পৌঁছাইতে স্কুলের হবে। প্রধান শিক্ষক জি তার সাথে যোগাযোগ থাকবে, আচ্ছা। সকল বিষয় নিয়ে তার সাথে যোগাযোগ থাকবে। সর্বোপরি আমার এটিও এবং উপজেলা শিক্ষা বিচার, এরপর সর্বোপরি আমরা মাথায় তো জেলা মানে আছে, আপনারা জেলার প্রাথমিক শিক্ষা পরিবারের অভিভাবক হিসেবে আপনারা এটা তদারকি করবেন। তদারকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা সুন্দর একটা, এইবার বিশেষ করে খাবারের ভেরিয়েশনটা হয় খুব সুন্দর হয়। যেমন মনে করেন রুটি কলা বা রুটি ডিম, আপনার দুধ, তারপর লিকুইড দুধ, এবং দুধটার মানও ভালো। সেটা আপনার নর্মাল রাখলেও ইতিমধ্যে একটা কথা উঠছে যেটা ফ্রিজ লাগবে, কিন্তু আচ্ছা। আমি কথা বলেছি ঢাকায় যে ফ্রিজ না হলে চলবে, ওটা মানসম্মত ওইভাবে 5-7-10 দিন থাকলেও কোনো সমস্যা নেই, 6 মাস থাকলে পাস্তরিত বাস্তরিত, পাস্তরিত হ্যাঁ, যেহেতু। হ্যাঁ, সমস্যা নাই কোনো। আপনি কি মনে করছেন যে এই মিড ডে চালু হলে আর প্রাথমিক শিক্ষা স্কুলগুলোতে অনেক সময় অনেক শিক্ষার্থী কিন্তু অনুপস্থিত থাকে, হুম। তো এই উপস্থিতির হারটা বাড়বে কি বলে কি আপনি মনে করছেন উপস্থিত হার তো অবশ্যই বাড়বে, এটা এমন এক বিষয়। আমরা তো এখন বলি চকলেট নিয়ে আসতে ম্যাডামদের, যেহেতু ম্যাডামরা আন্তরিক থাকে শিক্ষার্থীর প্রতি। যদি আমরা প্রায় তাদেরকে আকর্ষিত করার মিটিংয়ে জন্য? বলি যে আপনি যে বাচ্চাটাকে দেখবেন যে সে একটু বেশি অনুপস্থিত, তারা একটা কিটক্যাট দিবেন, যে কমোডে যারা চকলেট দিবেন, কিটক্যাটের দাম তো অনেক বেশি, 25-30 টাকা, মানে আকর্ষণীয়। হ্যাঁ, তো সেইখানে মিড ডে মিল তো আরো লোভনীয়, এটা খুবই লোভনীয়। এটা আপনি এক একদিন এক ভ্যারাইটি দুধ পাইলেন, একদিন আপনার মানে ব্রেড, তাদের পুষ্টিগত সমস্যার একটা মানে একটা ভালো জায়গায় যাবে। হ্যাঁ, পাশাপাশি আপনি মনে করছেন যে সরকারের যে প্রকল্পটা হাতে নেওয়ার কারণে উপস্থিতির হারটা একেবারে অনেক বেড়ে, এবং খুব সেখানে সুন্দর। শিক্ষা যদি উপস্থিতি ভালো হয় শিক্ষার মানটাও তো বাড়বে। মাল ভালো হবে। আর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু এখন অনেক মেধাবী, যারা নতুন নিয়োগ পাচ্ছে অনেক মেধাবী এবং অনেক দক্ষ। রাইট। কিন্তু মনে হয় আমরা জনগণ বুঝি না আর কি, যা বুঝি আর কি, তারা ট্রেন্ড আপ, প্রত্যেকেই ট্রেন্ড আপ।
প্রচুর ট্রেনিং আপনাদের প্রচুর তো শিক্ষা প্রচুর বিভাগে ট্রেনিং, প্রচুর ট্রেনিং হয়। প্রচুর ট্রেনিং। মানে আপনি মনে করছেন কেন যে যে আপনার অভিভাবকরা, ডিপার্টমেন্টে প্রচুর দক্ষ শিক্ষক হ্যাঁ আছে। দক্ষ শিক্ষক, কেন যে অভিভাবকরা বোঝে না, ওখানে স্কুল ক্যাম্পাসে পদার্পণ করাই মনে করেন আপনি শিক্ষাঙ্গনে পৌঁছলেন। আপনার যে লেখাপড়ার যে খুব একটা আহামরি দরকার তা না, আপনি ঢুকলেই অনেক কিছু শিখবেন। আর ওইখানে শিক্ষকদের সাথে কথা বলা, রুমের ক্যাপাসিটি, অনেক রুম সুন্দর, এখন রুম এত সাজানো আপনি চিন্তাই করতে পারবেন না, অনেক সাজানো রুম। এবং ম্যাক্সিমাম এটা কি মানে আপনি আশা করছেন যে ম্যাক্সিমাম স্কুলে এরকম? হ্যাঁ ম্যাক্সিমাম স্কুল সাজানো গোছানো ম্যাক্সিমাম। মানে একটা শিশুকে মনের যে তাদের চাহিদা আপনার অনেক আকর্ষণ করার জন্য এখান থেকে মুজিবনগর যে মডেল প্রাইমারি, জি জি আপনি দেখলে মানে আমি গেছি, অস্বাভাবিক অসাধারণ লাগে আমার কাছে। মানে আমি ভুলতেই পারি না তার প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, তার ছাদ বাগান, তার ক্যাম্পাস, তার রোড দিয়ে ঢুকবেন, তার যে পরিবেশ, এইতে ঢুকলেই তো একটা বিশ্ববিদ্যালয়ের মতো মনে হয় জানো। আমি এটা মনে হয় যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানে একটা চমৎকার পরিবেশ আপনি মনে করছেন যে শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়া অটোমেটিক আমার ওখান থেকে নরমালি, আমার বাচ্চা হইলেও তো সে তো বাচ্চারা এখন বসে থাকে না, বাচ্চারা দেখবেন স্কুল 9টায় শুরু হলো, ও 8টার সময় ফিরবে, ও 8টার সময় রওনা দেয়। সরকারি বিভিন্ন সুবিধা, বিশেষ করে স্লিপ, ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিকের রুম সজ্জিতকরণ বাবদ আপনাদের প্রতিটা বিদ্যালয়ে কিন্তু আপনাদের একটা বরাদ্দ হয়। তো অনেক সময় এরকম অভিযোগ আসে যে বরাদ্দ সঠিকভাবে হয় না। এটা তো মানে আপনার সব ক্ষেত্রে না, আংশিক এটা অভিযোগ তো কখনো, মানে এটা তদারকি আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি আসার পরে এটা আমার মানে আপনার তদারকিটা মানে আপনি আসলে কোন পর্যায়ে নিতে চান যে এরকম যাতে কোনো সমস্যা না হয়? আমি যেভাবে স্কুলে দেখি, মনে করেন আপনাকে একটা স্কুলের উদাহরণ দিই। আপনি মনে করেন মুজিবনগর ভবের পাড়া মডেল, জি জি, আপনার সেখানে মনে করেন সে লক্ষ লক্ষ টাকা খরচ করবে এসেছে, তার হয়তো বাজেট আসছে 50,000। আচ্ছা, তার কি বলবেন এখানে, কি হিসাব নেবো? মানে আগেই তারা ব্যয় করছে। আমার মনে হয় 3 লাখ টাকা তার প্রতি বছরই খরচ হয়। আমার মনে হয় ওই প্রধান শিক্ষক তার নিজের অবস্থা সম্পন্ন, সে আমার কাছে মনে হয়েছে তার আমবাগান আছে, আরো বোধহয় সলভেন্সি বেশ ভালো। মানে এটা কোন খাতে মনে হচ্ছে আপনার? সে সকল খাতেই, সে কোন খাতটায় তার অবদান নাই। তার মানে একটা ডাইনামিক প্রাথমিক শিক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনি বলছেন যে ওই প্রধান শিক্ষক ব্যক্তিগত উদ্যোগ পাশাপাশি সরকারি সুবিধা নিয়ে, এটা আমি একটা উদাহরণ দিলাম, টোটালটাই কাজ করছেন। হ্যাঁ এটা আপনি মনে করছেন? অনেক আছে, অনেক এরকম অনেক আছে, অনেক স্কুল আছে। আচ্ছা আচ্ছা। আর এই যে টাকা আমাদের, এটা আমি মনে করি একটা স্কুলের জন্য অত বেশি না, আরো এর বরাদ্দ প্রয়োজন। রুম সজ্জা, তার আবার প্রতি বছর একটা মেইনটেনেন্সের দরকার আছে। আপনি খালি আমি এবছর সজ্জা করে দিলাম, এরপর আপনি কাজ করলেন, এটা তো হবে না। ওটা তো রক্ষা করার জন্য মেইনটেনেন্স দরকার। আপনার মেইনটেনেন্স না হলে আপনার ওই বিদ্যালয় তো ধরে রাখতে পারবেন। রাইট। এবং পরিবেশ ঠিক আছে, প্রতি বছর তার রং করা লাগবে। তার ওই যে বাচ্চাদের জন্য যেমন শিশু শ্রেণীর যে আর্টের কাজগুলো করে, ওটা তো প্রতি বছর প্রাথমিকের যে শিশু তো ওই আকর্ষণ বোধটা ওর ভিতরে আসবে না। আচ্ছা, এই জন্য দরকার অবশ্যই। ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা সেটা ঘটতে পারে আমি জানি না, তবে আমি এ যাবৎ পাইনি আমি। আচ্ছা, আমার কাছে আপনি মনে করছেন যে এটা সিংহভাবিক কাজ হচ্ছে? হ্যাঁ, আমি মনে করি তো তার জন্য নরমাল বাজেট। ঘটনা দুর্ঘটনা থাকলে সেটা বিচ্ছিন্ন, আপনি মনে করছেন ইলমোটিভ সেটা আলাদা। কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষকরা আমাদের চেইন অফ কমান্ড, যেটা আমি মনে করি চেইন অফ কমান্ডে খুবই সুন্দর শৃঙ্খলিত। বাংলাদেশে যদি এখন মনে করি প্রাথমিক শিক্ষা খুবই শৃঙ্খলিত, তাদের এখন স্কুলের উপস্থিতি শিক্ষকদের আপনি যথাসময় সকল উপস্থিত, দৌড়তে হইলে তো যাবে। আমাকে কয়েকদিন আগে যে কোনো এক ভদ্রলোক, একজন আপনাদের একজন উচ্চ পর্যায়ের লোক একটা স্কুল সম্পর্কে বলছে যে আপনার ওই স্কুলের টিচাররা যথাসময় যায় না। যাই হোক, আমি বিষয়টা আমলে নিয়েছি, নিয়ে আমি যথারীতি গোপনে আমার উপজেলা শিক্ষা অফিসার বলে ওইখানে মনে করেন 8:30টার সময় আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে সে দেখে 15টার ভিতরে সকল উপস্থিত। এখন এই কিছু আছে মনে হয় যেন একটু কারোর সাথে কারো রেষারেষি, অমুক্ত মুখ, ব্যক্তিগত প্রবলেমে অনেক সময় এরকম অভিযোগ আসে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিষয়েরই আমি কোয়ারি করি, প্রত্যেকটা বিষয়, যে কোনো একটা বিষয়। আজকে আমি মনে করেন এসে গেলাম সমন্বয় মিটিং এ, সেখানে ওই যে রোড নিয়ে কথা উঠছে, আপনার শহরে 2টা স্কুলে হয়তো ওই স্পিড ব্রেকার লাগবে। আশা করি আগামী মিটিং এ সমন্বয় উঠে আমরা 2টা স্পিড ব্রেকারের ব্যবস্থা করে দিব। আচ্ছা, তাহলে বাচ্চাদের ওই যে আপনি যে বিষয় রোড অ্যাক্সিডেন্ট মানে ছুটির যে টাইমটা তারা পাস করার জন্য, যেটা আমরা যে এখন বসে আছি তা না, আমরা প্রতিটা বিষয়ে চেষ্টা করি একেবারে দ্রুততার সহিত এগুলা সলিউশন করার জন্য। আর ওই অভিযোগ গুলা আমার কাছে ওই ভিত্তিহীন, এলাকা ভিত্তিক কিছু ঝামেলা আছে, ওই জন্য কিছু অভিযোগ করে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে জেলা শিক্ষা অফিস বা প্রাথমিক শিক্ষা অফিস আপনারা হ্যাঁ। স্কুলগুলো আসলে কিভাবে তদারকি করেন? মানে এটা কি মান্থলি, উইকলি, এখানে মানে এটা আসলে কোন আমাদের প্রক্রিয়ায় হ্যাঁ, তদারকিটা এটা হয়? তদারকিটা যেমন এর মান্থলিও না উইকলি নেই, যে কোনো মুহূর্তে যে কোনো, যেমন আমাদের এটিও সাহেবদের 10টা স্কুল জি পরিদর্শন করতে হবে, আমার উপজেলা শিক্ষা অফিসারের তারও 5টা, আমার এডিপি সাহেবের 8টা, আমার আছে। তা আমরা সাধারণত ওই দেখবেন অফিসে কমই পাওয়া যাবে আমাদের, প্রায় আমরা মাঠে থাকি ভোরে না, উঠে আপনারা তদারকিতেই থাকেন এটা বলতে হ্যাঁ, যাচ্ছেন? হ্যাঁ, তদারকিতে থাকি স্কুলে, তা নাহলে এই স্কুলগুলো তো এত পরিষ্কার পরিচ্ছন্নতা হতো না। জি পড়াশোনার যে স্কিলনেস, এত দক্ষ শিক্ষার্থী পাওয়া যেত না আর কি। আর শিক্ষকরাও মনে করেন তৎপর থাকে আমাদের এই পরিদর্শন একেবারে জোরদার। আচ্ছা, এবং যথারীতি আমাদের পরিদর্শন রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করতে হয় এবং লিখিত আকারে একেবারে কোনটার কি আমাদের সমস্যা। এই অনুষ্ঠান যাদের জন্য দর্শক, তাদের একটি প্রশ্ন আছে যে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ প্রাথমিক থেকে? শিক্ষা বিভাগে আমি এখনো ওই ধরনের পাইনি, তবে বাকিগুলো তো আছে আমাদের, গল্প বলা, গান প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, এটাও আশা করি বিতর্ক প্রতিযোগিতা। জি এটা এ ধরনের ওই ইগুলো হয়, যেমন ছোট গল্প বলা, তারপর ধারাবাহিক গল্প বলা, এই কাছাকাছি বিতর্কের মানে কাছাকাছি। কিছু তবে প্রতিষ্ঠান আমি তো জানি যে আপনার অনেক জাতীয়, যেমন জাতীয় দিবসগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলো আয়োজন হয়। তো সেক্ষেত্রে যেহেতু দর্শকদের চাহিদা আছে, দর্শকের এই চাহিদা জেলার অবশ্যই মানুষের আমরা, চাহিদা আছে, আপনি এরকম যেহেতু বিতর্ক প্রতিযোগিতা আমার মনে হয় যে আপনারা অন্তর্ভুক্ত যদি না থেকে থাকে। আপনারা যেহেতু প্রস্তাব করছেন, জি আমরা জি জি, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা আমি জানাবো পরবর্তী ফোরামে বা যে কোনো কারণ এটার মাধ্যমে তাদের কিন্তু অনেক ডেভেলপ হয় বিতর্ক তো বিতর্কের মাধ্যমে। একটা বড় একটা শিল্প, আপনি জি জি যতই যা বলেন, আপনার জি বিতর্ক মুখের ভাষা এটা অনেক বড় মাপের একটা শিল্প। এ দিয়া মানে মানুষকে দেখছি দূরে যাওয়ার একটা বড় পথ, উপরে ওঠার একটা সিঁড়ি। জি জি জি। হ্যাঁ, তো অবশ্যই আমাদের এটা আপনি যখন যেহেতু বলেন, দর্শকরা চাচ্ছে, হ্যাঁ আমরাও আপনারা ডিপার্টমেন্টের পক্ষ থেকে পক্ষ এ থেকে জাতীয় আমরা একটা প্রস্তাব আপনারা প্রস্তাব নেবেন বলে আপনি আমরা কি নেব করছেন? নেব আশা করি। আ- মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ হলো যে শিক্ষা বিভাগের যে অফিসগুলো আছে, এখানে যতজন জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, উপজেলা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহ অফিসিয়াল যে স্টাফ আছে, পদগুলো সম্পূর্ণ পূরণ যদি থাকে, ফিল আপ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের যে গতি বাড়ে। গতিটা আরো বাড়ে। এই ক্ষেত্রে মেহেরপুর জেলাতে উপজেলাগুলো সহ আপনাদের কোনো পদ খালি আছে কিনা, বা যদি খালি থাকে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা যে না, এটা পূরণের ব্যাপারে? মেহেরপুর জেলায় আমাদের উপজেলা শিক্ষা অফিসার 3জনই আছে, জি আমাদের এটিও 4জন নেই, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। এই বিষয়ে আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা তথ্য পাঠিয়েছি। জি জি নতুন সামনে একটা নিয়োগ হবে, আশা করি এখান থেকে আমরা পেয়ে যাব, সমস্যা হবে না। তবে এদের এটা তো অবশ্যই ঘাটতি, জি। 4জন অফিসার বা আপনি 5জন অফিসার। ব্যক্তিগতভাবে যেমন নতুন আমাদের শিক্ষাবর্ষ হ্যাঁ আসছে হ্যাঁ জানুয়ারি হ্যাঁ থেকে, হ্যাঁ আপনি বিশেষ কোনো এই যে ফিল আপটা করার জন্য আপনি বিশেষভাবে উদ্যোগ নেবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা এই তথ্য এই কয়েকদিন আগে আমাদের তথ্য এসেছে, আমরা যে জি কয়টা বছর আমরা পাঠিয়েছি, আশা করি এই নতুন নিয়োগ বা কেউ ট্রান্সফারে আসলে এখানে উপর থেকে দেওয়ার চেষ্টা করবে আর কি। জি। তথ্য আমাদের দেয়া আছে। আমরা জানি যে এই কয়েক বছর করোনাকালীন এবং দেশের এই যে প্রেক্ষাপট চেঞ্জের কারণে বৃত্তি প্রাথমিকের ক্ষেত্রে খুব একটা আকর্ষণীয় একটা ছিল যে বছর শেষে একটা আকর্ষণীয় একটা ইভেন্টই বলতে পারেন। ইভেন্টই বলতে পারি আমি, যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যেটা কয়েক বছর আমাদের বন্ধ আছে। তো সরকার এবছর সিদ্ধান্ত নিয়েছে যে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা চালু হবে, এবং ইতিমধ্যে আমরা ডেটও হয়ে গেছে। তো আপনারা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ কিভাবে আপনারা এই প্রস্তুতি নিচ্ছেন? আচ্ছা, আমরা প্রথমে আমাদের তো ছাত্রছাত্রীর যেমন অনলাইন, বেশি করে IPEMIS, জি এইটাই তার ডাটা চলে গেছে, যারা যারা অংশগ্রহণ করে 40% হিসাবে জি এই চলে যাওয়ায় আমাদের এখানে 2529 জন এবার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। আমাদের প্রস্তুতি এটা কি জেলার টোটাল টোটাল জেলা 2529? হ্যাঁ। জি। হ্যাঁ, আমাদের কেন্দ্র 5টা, কেন্দ্র 5টা? হ্যাঁ, গাংনীতে 2টা, সদরে 2টা, টোটাল জেলাতে 5টা, টোটাল জেলাতে 5টা, গাংনী 2টা, সদর 2টা, মুজিবনগর 1টা। মজিবনগর 1টা। এবং জি এটা এবছরের আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, জি। একেবারে SSC আদলে, মানে ওই একেবারে তার স্ট্যান্ডার্ড আপনি বোঝাতে একেবারে চাচ্ছেন যে ওই ওই স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড খাতা ভরাট, ওই যে আপনার গোল ভরাট, বৃত্ত ভরাট, এবং ওইটা শীটটা কেটে আপনার এসএসসি ইন্টারমিডিয়েটের যে সিস্টেম আপনি একদম ওই সিস্টেমে। সেম। এবং এ ব্যাপারে কি শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ট্রেন আপ করা হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ট্রেন আপ করা হবে। ট্রেন আপ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আপনাদের
অনেক ওই ভুল ভ্রান্তি হ্যাঁ, আসবে। আমাদের নমুনাটা আমরা প্রত্যেক স্কুলে পাস করে দিব, যারা বাচ্চারা জি, ঘরটা পূরণ করতে পারে তারা জি, যেন ওইখানে গিয়ে ইসের শিকার না হয় আর কি, না বোঝার শিকার না হয় আর কি, জি। যে আমি বুঝি না, পারছি না, এটা হবে না। এবং শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে তো আপনার ট্রেন আপ করা লাগবে। উভয় কি আমরাও ট্রেনিং দিয়ে আসছি, আমাদের ঢাকায় ডাকছে, আমরা জি, ট্রেনিং নিয়ে আসছি। আবার ওই নতুন ওই ফরম্যাট দিলে আমরা আবার শিক্ষক শিক্ষার্থী উভয়কেই আমরা একটা মডেল টেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করেছি ওরা দলে, জি। যাতে ওরা এই অভ্যস্ত থাকে। তো অভ্যস্ত হলে আর আমাদের মোটামুটি আপনার এর প্রস্তুতি পুরাই সম্পন্ন আমাদের, কোনো সমস্যা নেই। এটা অ্যাজ ইট ইজ আমাদের পরীক্ষার যেরকম প্রতি বছর যেটা নেই আর কি, কোনো কিছুদিন সমস্যা নেই। আগে আমরা দেখলাম যে আহ, যারা বেসরকারি, আমরা যারা যেগুলোকে কিন্ডারগার্টেন বলি বা আদার্স, যেগুলো সরকারি প্রাথমিক যে বৃত্তি পরীক্ষায় ওইগুলো অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্ট থেকে দেখলাম যে আদেশ দিল যে এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান হুম। আগে যেভাবে ছিল ওভাবে অন্তর্ভুক্ত। এবার সর্বশেষ এটার ব্যাপারে আপনার একটু আপডেট। সর্বশেষ এখনো ওইটা যেহেতু কোর্টের, আমি যেটা মনে করি জি, একটা রায় হয়েছে, হয়তো আমাদের কর্তৃপক্ষ হয়তো আপিল করতে পারে এ ধরনের করেছে ইয়েতে। কিনা এটা না, জানা আছে কিনা এইটা আপনার? আমার জানা নাই এবং আচ্ছা, কোনো নির্দেশনা আমরা পাইনি আপাতত। অফিসিয়ালি আপনারা কোনো চিঠি অফিসিয়ালি পাননি? কিছুই পাইনি। মানে হবে বা পারবে না পারবে এরকম না, কোনো না, এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো আপনারা? আপডেট নাই আমাদের কাছে কোনো। মানে আচ্ছা, আপডেট আসলে রেগুলারই তো পাওয়া যায় সঙ্গে সঙ্গে, কিন্তু এই মুহূর্তে নাই আপাতত। কারণ আপনারা যেহেতু আপনি যেহেতু শিক্ষা বিভাগের মেহেরপুর জেলার হুম। অভিভাবক প্রাথমিক শিক্ষার, আপনার কাছে কিন্তু বিভিন্ন সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, শিক্ষাবিদরা বলেন, অভিভাবকরা বলেন, আপনার কাছে কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবে যে হ্যাঁ, এটা সর্বশেষ আপডেট। আপডেট গুলো। তো এই ব্যাপারে আপনাদের সাথে না, না, এখনো কোনো মিটিং না, বা আমাদের কোনো সাথে রকম? কোনো হয় নাই, বা ঢাকা থেকে কোনো আপডেট পাঠায় নাই এখনো। তো আরো সময় লাগবে, সময় নিচ্ছে। হয়তো এখনো সময় আছে তো আমাদের। এখনো প্রায় ১.৫ মাসের মতো সময় আছে। ১ মাস ১০-১৫ দিন। আমরা এই কয়েক মাস আগে আপনার এসএসসি পরীক্ষার আমরা রেজাল্ট আমরা এইচএসসি প্রকাশিত রেজাল্ট, হয়েছে এবং রিসেন্ট হলো এইচএসসি এইচএসসি। পরীক্ষার রেজাল্ট হয়েছে। এবং বিশেষ করে এইচএসসি তো আমরা যেটা দেখলাম যে ইংরেজি বিষয়ে সবচেয়ে খারাপ। বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। হ্যাঁ। তো প্রাথমিক যেহেতু আমাদের শিক্ষার ভিত্তি, হুম। আপনারা প্রাথমিক শিক্ষা বিভাগ ইংরেজিটার জন্য বিশেষ করে মানে আর মানে কি প্রক্রিয়া আপনারা তাদেরকে, এটা যাতে ভবিষ্যতে তারা যখন হ্যাঁ। উচ্চশিক্ষায় যাবে, পরবর্তী ধাপে যাবে, তারা যাতে একটা স্ট্যান্ডার্ড ইংরেজির উপরে ভিত্তিটা তাদের ডেভেলপ হয়, এ ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমাদের এ বিষয়ে, ইংরেজি বিষয়ে আমাদের ট্রেন্ড আপ শিক্ষক আছে। জি, প্রত্যেক স্কুলে ট্রেনিং করে ইংরেজির বিষয় উচ্চারণ, সে আমেরিকান পদ্ধতি পড়বে না, ইউকে পদ্ধতি পড়বে, সকল বিষয় তাকে, এবং ভিডিও দেয়া আছে। ওই ভিডিওটা ওদের শুনিয়ে শিক্ষার্থীদের পড়ানো হয়। জি, হ্যাঁ। এখন আমি যতগুলো স্কুলে গিয়েছি, আমি মনে করেন সামনের শিক্ষার্থীকেও ধরেছি যে সে রিডিংটা ঠিক মতো পারে কিনা, জি, আমি পিছনের শিক্ষার্থীকেও ধরে সে পারে কিনা, উচ্চারণটা তার ঠিক আছে কিনা। এবং প্রত্যেক জায়গায়, আপনার মেহেরপুরের কথা বলছি, আমি অন্য জায়গার কথা বলছি, জি, জি। মেহেরপুরে আমি প্রত্যেকটা স্কুলে আমি হয়তো দুই একটা বাচ্চা হয়তো সমস্যা, সে নিয়মিত আসে না, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই আহ, ইংরেজি পড়তে পারে মানে এবং আপনি আপনি সাবলীল ভাবে। এটা বলতে চাচ্ছেন যে প্রাথমিক শিক্ষার্থী এখন যারা হুম, যারা অন্তত 4-5-এ যারা আপনার পরবর্তী ধাপে যাবে, হুম। তাদের এই জাতীয় প্রবলেম খুব বেশি আছে বলে আপনি মনে করছেন? করোনার পরে একটু সমস্যা হয়েছে। করোনার পরে তো আমাদের একটা একটা গ্যাপ গেছেই, দীর্ঘ একটা গ্যাপ। আপনি যখন ইচ্ছা করলেই কিন্তু এই গ্যাপটাকে পূরণ করতে পারবেন না। মানে আপনি তাৎক্ষণিক সম্ভব না। হ্যাঁ, আপনি নেগেটিভ কথা আসে। আমরা গুগল মিটে ক্লাস নিয়েছি, অমুক জি, ক্লাস নিয়েছি। আমার মোবাইলটা গার্জিয়ান অনেক স্টুডেন্টের কাছে দেয় নাই। জি, জি, এখান থেকে যে খুব একটা বেশি আমরা সে ফলপ্রসূ। ফলপ্রসূ হয়েছি আমার কাছে মনে হয় নাই। জি। কিন্তু ২২ এর পর ২৩-২৪ মাত্র ২ টা বছর। আপনার দেখেন ২ টা বছর যদি একেবারে পড়াশোনার বাইরে থাকে, তা আপনার সে কি হবে? মানে আপনি বলতে চাচ্ছেন হুম। যে এটা আমাদের বড় একটা গ্যাপ গ্যাপ গেছে, গ্যাপ গ্যাপ গেছে, গেছে। এই গ্যাপটা আপনারা প্রাথমিক এই শিক্ষা ২ বিভাগ হ্যাঁ, চেষ্টা করছেন যে এই গ্যাপটা এখন পূরণ করার এখন জন্য। আমার কাছে মনে হয়েছে আগামী বছর আমরা পুরা একেবারে ফুলফিল, আমরা মনে হয় একেবারে ক্লিয়ারই হয়ে যাবে। খুব একটা ঝামেলা থাকবে না। যেহেতু এবছর বাচ্চাদের আমাদের রিডিং পড়তে পারে। আমাদের এখন তো আমরা আছি রিডিং স্কিলে তার ঠিক মতো হবে। রিডিং স্কিল ঠিক মতো হলে তার 6, 7, 8 এ কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু কেন জানি আবার উপরে গিয়ে উপরের স্যাররা ওই না করে যে তারা ভালো পারে না। কিন্তু আমার কাছে মনে হয় না যে আমাদের এইখানের শিক্ষকরা খুব একটা খারাপ ফলাফল নিয়ে বা খারাপ অবস্থায় বাচ্চা উপরে পাস করছে, এরকম আমার মানে কাছে আপনি মনে হয় না। যারাই অভিযোগ করুক না কেন, এটা মানে খুব যে গ্রাউন্ড আছে আমার বলে কাছে আপনি এই মনে গ্রাউন্ডটা করছেন আমার না। কাছে মনে হয় না। এটা আমার কাছে মনে এবং হয় আপনি তাদেরই ঝামেলা। আচ্ছা, আপনি বলতে আর আরেকটি বলতে যাচ্ছেন যে আপনি যতগুলো বিদ্যালয় পরিদর্শন করেছেন, এখানে একটা স্ট্যান্ডার্ড যেটা একটা আপনি সেটা স্ট্যান্ডার্ড পেয়েছেন বলে আপনি মনে করছেন। স্ট্যান্ডার্ড পেয়েছি আমি। আচ্ছা, যেহেতু আমার এখানে প্রায় ১৫-২০ টা। আরেকটি অভিযোগ আপনাদের শিক্ষা বিভাগের
অভিযোগ আমি বলবো না, যে শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষকদের দিয়ে সরকারি বিভিন্ন সিদ্ধান্ত এবং সরকারি অনেক বিভাগের কাজগুলো করানো হয়। এক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, ক্লাসের একটু ঘাটতি হয়, বা শিক্ষকরা সরাসরি যে পরিমাণ মনোযোগ পাঠে দেওয়ার দরকার হুম, 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 সেক্ষেত্রে তাদের ব্যাঘাত হয় বলে অনেক শিক্ষক অভিযোগ করে থাকেন। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এটা আসলে এখন দেশের সরকারি আদেশ নির্দেশ তো মানতে হবে, কিছু অবশ্যই। করার নাই। তবে ক্ষতিটা তো হয়। আপনার এক টিচার আজকে ইংরেজি নেবে, সে যদি আজকে মাঠে শিশু জরিপে যায়, সে যদি মাঠে ওই যে আপনার পরিসংখ্যানের জরিপে যায়, তখন তো ওই শুধু ক্লাসটা, পরিসংখ্যান, আমরা তো হ্যাঁ, অনেক অনেক হ্যাঁ, অনেক তারপর বিভাগের কাজগুলো আমরা করতে নির্বাচনের দেখি। কাজগুলো তাদের করতে হয়। জি, নির্বাচনের কাজগুলো বিশেষ করে পরিসংখ্যানের জরিপের সময় বেশ কিছুদিন সময় যায় তাদের। নির্বাচনের সময় ওই যে ভোটার যে করতে গেলে বেশ কিছুদিন সময় যায়। তো এখানে ওই যে শিক্ষক মনে করেন ইংরেজিটা যে ইংরেজি পড়ায় বাচ্চাদের, তখন যদি অন্য শিক্ষক পড়ায়, এখানে একটা গ্যাপ হয়ে যায়, এটা গ্যাপ পড়ে যাবে। একটা গ্যাপ পড়ে যায়। এই জন্য তো এটা নিশ্চয়ই একটু তো সেক্ষেত্রে ক্ষতিকর। আপনারা যারা জেলা প্রাথমিক শিক্ষা আছে, প্রতিটা জেলার অভিভাবক আপনারা, তো এইগুলো আপনারা প্রস্তাবনা আপনাদের কাছে তো আমরা আসে। আমি আমরা যে প্রশ্নটা উত্থাপন করলাম, হুম, এটা কিন্তু আপনাদের কাছেও আসার কথা। হুম, হুম। সেক্ষেত্রে আপনারা আপনাদের যারা উপর মহল আছে, মন্ত্রণালয় বলেন বা অধিদপ্তর বলেন, এগুলো আপনারা যে মিটিং গুলো হয় এগুলো আপনারা তুলেন আমরা কিনা? আমরা তো অবশ্যই তুলি এটা। এটা না তুলে তো আমাদেরই সমস্যা। কিন্তু এখন তারা বলে যে যেহেতু জাতীয় কাজ, এখন জনবল কোথায় হবে সরকার? আচ্ছা, এই জনবল আমার প্রাইমারি, আচ্ছা। এই সম্পদ। এছাড়া তো আর কোনো ডিপার্টমেন্টে এত জনবল নাই। হেলথের আছে, তাদের হেলথ গেলে এবং আবার ঝামেলা। একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনাদের যে একেবারে জনবলটা। গ্রাসরুট। আমরাই তো বিশাল সম্পদের মানে এই যে এই জনবলের অধিকারী। এত অধিকারী, এরপর আছে হেলথ। কিন্তু হেলথের ওরা তো আবার হাসপাতাল ছেড়ে চলে আসতে পারেন। ইচ্ছে করলে তো ওদের আপনি জরিপে লাগাইতে পারবেন। জরুরি, ওটা একটা ওরা জনগুরুত্বপূর্ণ একটা ওরা জনগুরুত্বপূর্ণ, ডিপার্টমেন্ট। মানুষের জীবন নিয়ে খেলা। জি, জি। সেই জন্য এখন সরকারের আদেশ নির্দেশিত কাজ এখন করতে হয়। কিন্তু এটা আমাদের বারবার বলা হয় যে এইখান থেকে এদের এইটা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি। হ্যাঁ, আর কিন্তু দেখি ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে তারা তাদের জনবল বাড়লে পরে বা অন্য সিস্টেম, অনলাইন সিস্টেম, হয়তো অনলাইনে যদি জনগণ ডাটা তাদের দিতে পারে, তাহলে এগুলো আমরা ওভারকাম করা যাবে। আচ্ছা, আরেকটি বিষয়, যে যে কোনো দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা বিভাগ কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিক্ষকদের যে আর্থিক সুযোগ সুবিধা, তাদের যে পদমর্যাদা, এগুলো একটু আরো মানসম্মত হওয়া উচিত বলে বিভিন্ন মানুষের প্রত্যাশা। এক্ষেত্রে শিক্ষকরা যেটা বলে থাকেন যে তারা সহকারী প্রধান শিক্ষক কিন্তু দীর্ঘদিনে আন্দোলন করে কিন্তু একটা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 10ম গ্রেড। প্রাথমিক শিক্ষা বিভাগ রিসেন্ট একটি আন্দোলনে তারা জড়িত ছিল, এবং সরকার জানতে পেরেছি আমরা যতটুকু, যে তাদেরকে 13তম গ্রেড থেকে প্রধান শিক্ষকের যে পরের ধাপটি 11তম গ্রেড হুম। দেয়া হবে। এ ব্যাপারে আপনি আপনার সর্বশেষ জানার অবশ্যই যদি একটু আমাদের বলেন। যেহেতু অনেক আমি যেটা মনে করি, আমাদের এখন যে নিয়োগ এবং অনেক হাই প্রোফাইল, শিক্ষার্থী হ্যাঁ, হাই প্রোফাইল শিক্ষক যাকে বলে, জি, স্টুডেন্ট থেকে তারা শিক্ষক হয়ে আসে। আপনার এমনও আছে, আমি ডাক্তারও আছে কিন্তু জি। এই প্রাইমারিতে। আমি ইভেন এক বিসিএস জায়গায়, যে যারা আপনার হ্যাঁ, ফাইনালি হচ্ছে নন ক্যাডারে চলে নন এসেছে, ক্যাডার এখানে থেকে তো আপনাদের হ্যাঁ, পোস্টিং প্রধান দিচ্ছে। শিক্ষকে আমাদের দিচ্ছে। তারপর ওরা ইঞ্জিনিয়ার আছে আপনার, ইউনিভার্সিটি তো ভুরি ভুরি। এখানে ওরা হাই প্রোফাইল জি। একেবারে। এখানে ওদের স্কেলটা 13তম একটু খারাপও লাগে। আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটু এটা আপডেট হলে তো অবশ্যই ভালো হয়। এটা ওরা মানসিকভাবে একটু চাঙ্গা হয়। তাহলে তো আচ্ছা। আমার এই ডিপার্টমেন্টে ওদের ধরে রাখা কঠিন। হয়তো আবার অন্য তো সে মানে আবার চেষ্টা করবে। চেঞ্জ হবে, আবার নিয়োগ হবে, এটা তো আবার একটা নিয়োগ জটিল হবে, এটা প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া। হ্যাঁ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে হুম। আপনার কোয়ালিটি শিক্ষক তো দরকার। অবশ্যই, অবশ্যই। এবং আর ভালো তারা দিচ্ছে। শিক্ষক না হলে তো ভালো শিক্ষার্থী তৈরি হ্যাঁ, করতে তারা পারবে না। আমাদের যে সার্ভিস দিচ্ছে সুন্দর সার্ভিস। খুবই সুন্দর। অনেক জায়গায় আপনার স্কুলগুলো তো আমাদের এই যে এখন আপগ্রেড আমি বলছি যে অনেক সুন্দর। ওদের জন্য। আগের আমাদের পুরানো আমলের শিক্ষক, তাদের ধ্যান ধারণা ছিল এক টাইপের। নতুনরা আছে, তাদের ইউনিভার্সিটি থেকে পড়ে আসে। ওর যে ধ্যান ধারণা, ওর যে লেখার স্টাইল, ও লেখার মান, এইটা যদি আমার এই শিশুরা পায়, তো এটা আমাদের জন্য কত সুখকর একটা বিষয়। আরেকটি বিষয়, প্রধান শিক্ষকদের যদি 10ম গ্রেড দেওয়া হয়, আপনাদের যারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আছে বা শিক্ষা অফিসার আছেন, এখানে বিশেষ করে সহকারী শিক্ষা অফিসার, আমরা অনেক সময় আমি জানতে পেরেছি যে এদেরকে একটি গ্রেড আপগ্রেড করার একটা চিন্তা ভাবনা চলছে। এবং আমি আরেকটু বলে রাখি যে আমাদের চোখে যেটা দেখা যায়, দীর্ঘ সময় সহকারী জেলা শিক্ষা অফিসার, সরি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার
কিন্তু প্রমোশন কিন্তু যে গতিতে হওয়ার দরকার ওইভাবে কিন্তু সেই হয়নি। হয় দীর্ঘ না। সময় ধরে সহকারী হ্যাঁ, উপজেলা শিক্ষা অফিসার। হ্যাঁ, ইদানিং রিসেন্ট আমি দেখতে পেলাম যে ধাপে ধাপে একটু একটু আহ, তড়িৎ গতিতে একটু হচ্ছে একটু সবকিছু। শুরু হয়েছে যে তাদেরকে ভারপ্রাপ্ত হুম, উপজেলা হুম, শিক্ষা হুম, অফিসার হ্যাঁ, করার ব্যাপারে। তো সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মানে গ্রেড পরিবর্তনের ব্যাপারে আপনার সর্বশেষ কোন না না আপডেট যদি সহকারী জানা থাকে? এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই। তবে যে যার মতে সে তো চাচ্ছে একটু আপগ্রেড হোক, জি। এটাই চাচ্ছে। হয়তো তারা তাদের ওনারও তো এখন 10ম গ্রেডেই ওনারা আছেন। 10ম গ্রেডে, হয়তো তারাও চাচ্ছে 2 দিন পর যদি আমাদের এখন প্রধান শিক্ষক যদি 10ম হয়, তাদের গ্রেড সুপারভাইজ করা। সুপারিশ করে 9ম গ্রেড লাগবে। এবং এরপরে যদি শুধু এটিও থেকে পদোন্নতি দিয়ে টিও করে, তাহলে ওই 9ম গ্রেড দিয়েই আমার মনে হয় যে যদি সহকারী উপজেলা শিক্ষক 9ম গ্রেডের হয়, ওইখান থেকে ওরা 5 বছর করার পর একটা অভিজ্ঞতা হইলো, অভিজ্ঞতা উপজেলা শিক্ষা অফিসার হইলো, তখন পদোন্নতির ইটাও সিঁড়িটাও খুব সুন্দর হয় আর কি, বেশি আর গ্যাপ হয় না। যেমন আমি এডিপি হিসাবে দীর্ঘদিন কর্মরত, আমার উপরে খালি হয় না, বিদেয় হয় না। কিন্তু ওদের ক্ষেত্রে যদি ওইভাবে যদি হয়, এখন সরকার কি চিন্তা করে আমি জানি না, আর পলিসির মেকারের বিষয়। আমার কাছে মনে হয় ওইটা 9ম গ্রেড হয়ে শুরু করলে 5 বছর 4 বছর হলে উপজেলা শিক্ষা অফিসার এখান থেকে, তাহলে আপনার যে বিষয়টা বলছেন যে ত্বরান্বিত হয় আর কি, আমার কাছে দ্রুত মনে যে হয় দ্রুত ব্যবস্থাটা দ্রুত একটু। একবার সিঁড়িটা একেবারে ডিজি পর্যন্ত যেটা বলছে আমাদের এবং আরেকটি নিয়োগ বিষয় বিদেশি। আমি আপনার সাথে অবতারণা করতে চাই যে সহকারী শিক্ষা অফিসার যারা সিনিয়র পর্যায়ে আছেন, 18 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত হয়ে গেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে বা প্রধান শিক্ষক হিসাবে তাদের যেভাবে পদোন্নতি হওয়ার কথা এটাও কিন্তু হয়নি। এবং সেক্ষেত্রে অনেক আইনগত একটা ব্যারিয়ারও তৈরি হয়েছিল, বিশেষ করে সরকার যখন নবসরকারীদেরকে সরকারিকরণে জাতীয়করণের আওতায় নিয়ে আসলো, এখানে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। এবং আমার জানা মতেই 20 বছর প্লাস চাকরি হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত প্রমোশন পায়নি। তো এই বিষয়টা যদি আপনি একটু কিছু বলেন। এইখানে আপনার ওই যে যারা রেজিস্ট্রিকৃত ওদের সাথে অত বেরিয়ার না, কিন্তু এই যে বিষয়টা একটা মামলা আছে জি। এই এই হ্যাঁ, এটাই নিয়োগ বলছি নিয়ে। যে একটা আমরা মামলা আছে। আমরা প্রায় 2-3 বছর আগেই ওদের তালিকা এই যে পাঠিয়েছি। ওদের গ্রাজুয়েশনের যে হ্যাঁ তালিকা। হ্যাঁ হ্যাঁ গ্রেডেশনের তালিকা, পদোন্নতির তালিকা সবই জি। দেয়া আছে। জাস্ট এখন মামলা জটের জন্য আহ, ওইটা যদি মামলাটা খারিজ হয়ে যায়, তখন টপাটপ দিয়ে দেবে। আমরা অধিদপ্তর ওই কি এ পদগুলো আমরা ব্যাপারে আপনার মানে পদক্ষেপ নিচ্ছে কিনা যে এই হ্যাঁ এই হ্যাঁ এই হ্যাঁ এই সমস্যাগুলো? অধিদপ্তর থেকে পড়বে, কিন্তু এখন কোর্টের বিষয় তো তো মনে করেন ডেটের পর ডেট পরে দেখেন একটা মামলা দীর্ঘদিন চলে, আচ্ছা। এখন ওইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর তো আপনার কোনো পদক্ষেপ সরকার নিতে পারবে না। কিন্তু এখন ওই চলতি দায়িত্ব দিয়ে আর কি তাদের ভারপ্রাপ্ত করে ওই যে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক এইভাবে করে হয়তো একটা সিস্টেমে এখন রাখছে। কিন্তু ফুল আপনার কোর্টের মামলা যখন আমাদের শেষ হয়ে যাবে, তারপরেই পাবে। এটা মামলার জন্য আর এই যে কিছুই না। মেহেরপুর জেলার 3টা যে উপজেলা, এই 3টা উপজেলায় প্রধান শিক্ষক এখন পর্যন্ত ভারপ্রাপ্ত নাই, এরকম কোন বিদ্যালয় আছে কিনা যে প্রধান শিক্ষক নাই, এরকম কোন বিদ্যালয় আছে না, কিনা? আছে বেশ কিছু বিদ্যালয় আছে প্রধান শিক্ষক নাই, ভারপ্রাপ্ত দিয়ে চলছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন এইটা ওই যে আপনার ইতে ওটার সাথে রিলেটেড। হ্যাঁ ওই যে আপনার এক হলে পদোন্নতির সাথে রিলেটেড, আপনার জি। নিয়োগে যে কটা আমরা পাই, জি। হয়তো নিয়োগে এখানে যা আছে নাই, আমার জানা মতে নাই নিয়োগের দিয়া। জি। আমার এখানে যা পাবে পদোন্নতি দিয়া, কিন্তু সেটা তো মামলার জটিলতায় আটকা। জি। এই জন্য এটার ওই তো তাড়াতাড়ি আমরা সুরাহা পর্যন্ত অধিদপ্তর ছাড়া আর সুরাহা হচ্ছে না আর কি। আচ্ছা। কিন্তু আমাদের যে কটা একটা গাংনিতে পেয়েছি আমরা নিয়োগের মাধ্যমে, যেটা ওই পাবলিক সার্ভিস কমিশন থেকে যেটা নন কাটা থেকে দিয়েছে, ওই একটাই পেয়েছি ওইভাবে। আর এখন জানা মতে আমার নিয়োগের ক্ষেত্রে নিয়োগ দিতে দিয়ে আর দেওয়ার সুযোগ নেই একজনও, আর পদোন্নতি দিতে হবে। জেলা পর্যায়ের যারা শিক্ষা কর্মকর্তা বলেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান বলেন, প্রত্যেকেরই কোনো একটি বিশেষ দিক আহ, কাজ করার সামগ্রিক কাজ ডিপার্টমেন্টের আপনারা করবেনই, হ্যাঁ কিন্তু প্রত্যেক অফিসারেরই কোনো একটা টার্গেট থাকে যে আমি এই সাইডটা সবচেয়ে বেশি ডেভেলপ করব। হ্যাঁ আপনার এরকম কোনো প্ল্যান আছে আমার কিনা যে অবশ্যই, মেহেরপুর আমার জেলাতে? আমার সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা হলো যে আমার মেহেরপুর জেলায় আমি টিচারদের বলি যে আমার বেশি কিছু না, আমার চাহিদা মাত্র 4টি। আমার হলো যে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার বাচ্চাদের রিডিং স্কিল বাংলা ইংরেজি সাবলীলভাবে করতে পারবে, গণিতটা করতে পারবে, আর তার পোশাক পরিচ্ছদ সুন্দর থাকবে, হাতের লেখাটা সুন্দর। এই এই নিয়ে আমি মিশন নিয়ে এবং এই নেমেছি। মেসেজটা কি আপনার আমি সকল প্রধান শিক্ষক সকল পেয়েছেন প্রধান কিনা শিক্ষকের ইতিমধ্যে? পেয়েছি, আমি সবাইকে দিয়েছি একেবারে। এবং আমি হাতের লেখা লাইন সোজা করার জন্য জি। সেই মেসেজ দিয়ে যে আপনারা ওই সাদা মানে যে কলমে কালি নাই, ওই যে রেখা টানবেন, একটা রেখা টানলে দেখেন 3টে পৃষ্ঠা দাগ পড়ে, জি। ওই রেখার উপরে বাচ্চা
লিখবে, তাহলে ওর লাইন সোজা হয়ে যাবে, সে অভ্যস্ত হবে ওইভাবে। অভ্যস্ত হয়ে যাবে। তারপর তার খাতায় অবশ্যই 1 ইঞ্চি ধরে একটা মার্জিন থাকবে, সে মার্জিনের ভিতর সবকিছু লিখবে। সে পরীক্ষার সময় খাতায় কিভাবে অ্যান্সার করবে সেটা আমরা বলছি। আমার এই কটা হলেই একটা স্কুল আপডেট, আমার আর বেশি কিছু দরকার নেই। বাকি আমি বলছি তোমরা ভাই দেখো, কিন্তু আমার মিশন এই কয়টা। আমার ক্যাম্পাস পরিষ্কার, স্কুল প্রাঙ্গণ, স্কুলের ভিতর পরিষ্কার, শিক্ষার্থীদের সাবলীলে পড়তে পারবে, তার ড্রেস আপ সুন্দর, হাতে লেখাটা সুন্দর। আর আপনাদের আমি আরেকটু একটু ইনক্লুড করতে চাই, বিশেষ এটা করে আমার অভিভাবকদের মানে প্রতি আমি এই মেসেজ জেলার দিলাম। নাগরিক হিসেবে যে ওয়াশরুম গুলো, বিশেষ করে ওয়াশরুম সরকার করে দিচ্ছে, সেটাও অন্তত আমার মনে হয় যে খুব পরিচ্ছন্ন ওয়াশরুম গুলো পরিষ্কার, ওয়াশরুম গুলো পরিচ্ছন্ন। থাকা উচিত বলে আমার মনে না হয়। ওয়াশরুম সবাই নাই, কিন্তু যেগুলো আছে পরিচ্ছন্ন। আমরা আগেই গিয়ে আগে ওয়াশরুমে ঢুকি যে ওয়াশরুমটা ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা তো এইটা দেখি প্রত্যেক জায়গায় মোটামুটি, আপনারা গেলেও আপনারা দেখতে পারবেন পরিচ্ছন্ন। আচ্ছা। আপনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মেহেরপুর জেলায় প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা বিভাগকে, অর্থাৎ আপনার যে ডিপার্টমেন্ট প্রাথমিক শিক্ষা, একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বা সার্বজনীন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা যে মেহেরপুর জেলাটাকে আসলে আপনি একটা কোন স্ট্যান্ডার্ডে নিতে চান? আমি এখন সত্য কথা কি, আসলে 2 মাস হয়ে গেল, খুবই কম হয়ে সময়। যাচ্ছে, আমি প্রেমে পড়ে গেছি মেহেরপুরের। জি। আমি চাই আলোকিত মেহেরপুর, শিক্ষাঙ্গনে আলোকিত মেহেরপুর। আমার সোজা সাপটা হিসাব, এখানে থাকবে আপনার সুন্দর আমাদের স্কুলের শ্রেণীকক্ষগুলো সুন্দর, আমাদের দক্ষ শিক্ষক, আমাদের দক্ষ শিক্ষকগুলো এটা আছে, জাস্ট আমাদের এটাকে কাজে লাগাইতে হবে। সর্বশেষ আমার ডিজিটাল পদ্ধতিতে পাঠদান। হ্যাঁ, এটা আমাদের সব স্কুলে আমাদের ডিজিটাল পদ্ধতি আছে, কিন্তু আমাদের প্রয়োগটা slow আর কি, হ্যাঁ, কম বেশি হতে পারে। কিন্তু আমরা চাচ্ছি ডিজিটাল পদ্ধতিতে পাঠদান অনেক সুন্দর। এখানে যদি এসব কন্টেন্ট তারা ইউজ করে, অনেক সুন্দরভাবে বাচ্চারা ক্যাচ করে এইটা। হ্যাঁ, আর সর্বশেষ আমি আবারও বলতে চাই যে এই জেলাটাকে একটি মডেল জেলা করার মতো এই জেলার সক্ষমতা আছে, শুধু আমাদের আন্তরিকতা। আমি চাচ্ছি এই মেহেরপুর জেলা শিক্ষায় আলোকিত হোক, একটা মডেল জেলা হোক, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর অভিভাবকদের কাছে আমার একেবারে বিনীত অনুরোধ, আপনার ছেলেটিকে বা হ্যাঁ সন্তানটিকে আপনি রীতিমতো বা প্রতিদিন স্কুলে পাঠাবেন, তাহলেই তার এই শিক্ষার গ্যাপ থাকে না, এবং সে একজন ভালো স্টুডেন্ট হিসেবে সে আমাদের এই প্রাথমিক শিক্ষা থেকে আমরা হাই স্কুলে বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এখানে তাকে বের করে নিয়ে যেতে পারি আর কি। এইটা আমার শিক্ষার্থীর যে কাজগুলো, এগুলো যদি আপনারা সঠিকভাবে আদায় করে নিতে হয়, এখানে অভিভাবকের কিন্তু একটি বড় ভূমিকা আছে। তো অভিভাবক সমাবেশ আমরা অনেক সময় দেখতে পাই যে শুধু মা সমাবেশ প্রাথমিক, আপনারা আসলে বাবা মা উভয়কে নিয়ে আসলে প্ল্যানিংটা আপনাদের ডিপার্টমেন্টে কেমন, যে কতদিন পর পর এই সমাবেশগুলো করেন? এইটা আমাদের 2 মাস বা 3 মাস পর, ওই রেজাল্টের সময় 3 মাস পরে সাধারণত দেয়, 2 মাস পরে করে কেউ, প্রতি মাসেও করে, এরকম আছে। এইটার কোনো আমাদের ভেরিয়েন্ট নেই যে আপনার এই সময় করতে হবে। কিন্তু মায়েদের নয়, যেমন বাবারা কাছে থাকে না, মনে করেন সে এখন একজন সে কাজে চলে গেল, দোকানে চলে গেল, কর্মজীবী মানুষ, হ্যাঁ, মাই সাধারণত বাড়ি থাকে, এই জন্য মাই দিল। আর মাদেরকে যদি আমাদের ইনক্লুড করতে পারি এর ভিতরে, তাহলে ওইটা খুবই সুন্দর হয়, তারা শুনে যায়, তারা ধৈর্য সহকারে। উপস্থিতিটা আপনি কেমন মনে করেন যে মায়েরা কেমন? হ্যাঁ, মায়েরা, আমি আপনার আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি, আনন্দবাস সরকারি প্রাথমিকে গিয়েছি, আপনার শতভাগ মায়েরা চলে আসছে, শতভাগ মায়েরা চলে আসছে। আপনার আশ্চর্য, এটা তো আপনাদের বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি অভিভূত একেবারে। আমাদের এখান থেকে আমরা জেলা পর্যায়ে আমরা কর্মকর্তা গিয়েছি, আমি গিয়েছি, আমার জেলা তথ্য অফিসারকে নিয়ে গেছি, আমার নিরাপদ খাদ্য কর্মকর্তা নিয়ে গেছি, আমাদের এডিএম মহোদয় তাকে নিয়ে গেছি। মানে আমরা প্রত্যেক ইভেন্ট থেকে, মানে মনে করেন যে নিরাপদ খাদ্য কর্মকর্তা আছে, সে বাচ্চার নাস্তাটা কিভাবে আসবে, তার খাদ্যের তালিকাটা কিভাবে হবে, সে ওইখানে ব্রিফ করছে। জেলা তথ্য অফিসার কিছু তার তথ্য ছিল আমাদের প্রাথমিক ডকুমেন্টারি, সেগুলো সে করছে। আমাদের এডিএম মহোদয় সে মায়েদের উদ্দেশ্যে এই জেলার আইন শৃঙ্খলা অমুক তমুক বিষয় হ্যাঁ বলেছে। দেখেন, আমরা একটা স্কুলের কাছে কতজন কর্মকর্তা একদিনে গিয়েছি, আমার উপজেলা প্রশাসন আছে, ইউআরসি ইনস্পেক্টর মহোদয় আছে, সবাই মিলে মনে করেন ওইখানে ওই দিন আমরা এবং পিটিআই যে যিনি সুপার থাকেন উনিও তো ভিজিট করেন, আমরা দেখতে পাই মাঝে মাঝে। তাই এইটা একটা পজিটিভ দিক যে সবাই আমরা আন্তরিক, যেহেতু আমরা আসছি দেশের স্বার্থে, দেশের যদি কিছু কল্যাণ
কাজ না হয়। অর্থাৎ সবাই এখন মানসম্মত শিক্ষা যদি নিশ্চিত করতে হয় আপনার হ্যাঁ। একটা টিম ওয়াইজ কাজ করতে আমরা হবে। সব অফিসার একসাথে গেছি, সবাই মিলে। আমি এই প্রোগ্রাম যদি আপনাদের ভাই চলেন আমার স্কুলে দেখে আসেন, সবাই সুন্দর করে প্রোগ্রাম করে যাবে, যেটা তো দেশের জন্য আমাদের খুবই একটা পজিটিভ দিক। আমাদের এই সমাজের জন্য আমরা চিন্তা করি যেটা আমাদের দেশ, আমার কাজ করতে হবে, আমার চাইতে সবাইকে আরো বড় বানাইতে হবে। হ্যাঁ, সেই নিয়েই আমরা মিশন নিয়ে আর কি সবাই মোটামুটি নেমেছি আর কি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর প্রতিদিনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন শিক্ষা ভাবনা। আমাদের আজকের অতিথি প্রাথমিক শিক্ষা বিভাগের মেহেরপুর জেলার অভিভাবক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র। উনি অনেকটা নবাগত জেলা শিক্ষা অফিসার, 2 মাস এখনো হয়নি। আর তবু আমরা মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষার সমস্যা, সম্ভাবনা এবং এই মেহেরপুর জেলা প্রাথমিক বিদ্যালয়, তাদের শিক্ষক, প্রাথমিক শিক্ষা বিভাগ কোন অবস্থানে আছে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের যে গৃহীত পদক্ষেপ বা তাদের যে কার্যক্রমগুলো আমরা মেহেরপুর প্রতিদিনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে শিক্ষার্থী যারা আছে বা অভিভাবক যারা আছেন তাদের প্রতি কোনো মেসেজ আপনার? অবশ্যই আমি একটা মেসেজ দিব তাদেরকে। আমার প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের শিক্ষার্থীটিকে নিয়মিত আপনি স্কুলে পাঠাবেন, যাতে সে তার পড়াশোনায় গ্যাপটা না হয়। নিয়মিত স্কুলে পাঠালে অবশ্যই আপনার সন্তানটি সামনে ভবিষ্যৎ তার ভালোর দিকে যাবে বা সে সুশিক্ষায় শিক্ষিত হবে। আরেকটি মেসেজ দিব আমি, আপনার বাচ্চাটিকে খেলাধুলা খেলাধুলা মাদকের প্রভাবটা আমাদের দেশে এখন অনেক বেশি। এইসব শিক্ষার্থীরা যদি এখন আমাদের খেলাধুলার মধ্যে থাকে, আশা করি এই যে মাদকের প্রভাব থেকে এরা দূরে থাকবে। এবং খেলাধুলা এমন একটা বিষয়, এর নেশা মানসিক গঠন মাদকের চেয়েও অনেক বেশি নেশা। এটা যদি এইটা আমরা করতে পারি অনেক ভালো। এটাই আমাদের অভিভাবকদের প্রতি মেসেজ। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, নিয়মিত আপনার খেলাধুলার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি তাদের সাথে ইনভলভ হবেন। তাহলে আশা করি আমাদের দেশ ও জাতি উপকৃত হবে এবং আমাদের এই মাদকাসক্ত বলেন, এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। ধন্যবাদ আপনাকে মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনায় অতিথি হিসেবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে মেহেরপুর প্রতিদিনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।